পূর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে জুলাই বিপ্লব ঘোষণাপত্র কর্মসূচি। জরুরি বৈঠক শেষে বৈষম্য বিরোধীরা জাতীয় ঐক্যের ভিত্তিতে ঘোষণাপত্র তৈরি করবে সরকার, জানালেন প্রেস সচিব। নির্বাচন পিছিয়ে দিয়ে ভিন্ন রূপে ক্ষমতায় থাকার চেষ্টা সহ্য করা হবে না, আমির খসরুর হুঁশিয়ারি। শহীদদের আকাঙ্ক্ষার দেশ গড়তে নির্বাচন প্রক্রিয়া ফেরানোর আহ্বান তারেক রহমানের। সরকার বা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই, জানালেন সিইসি। স্বচ্ছ ভোট করতে ঐক্যবদ্ধ সব দল। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। পূর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে জুলাই বিপ্লব ঘোষণাপত্র কর্মসূচি। জরুরি বৈঠক শেষে জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। আমরা আমাদের পূর্ববর্তী যে কর্মসূচি আমরা দিয়েছি, আমরা শহীদ মিনারে আমরা বিপ্লবীরা সেখানে একত্রিত হব। আমাদের সরকারের পক্ষ থেকে প্রক্লেমেশন আসবে, কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না। আমাদের সেখানে আগামীকালকে আহত থেকে শুরু করে আহতদের থেকে শুরু করে শহীদ পরিবার এবং সারা ঢাকা শহরের মা বোনেরা যেভাবে 5ই আগস্ট রাজপথে নেমে এসেছিল, প্রতিটি বাড়ি ঘর থেকে যেভাবে রাজপথে নেমে এসেছিল, তারা প্রক্লেমেশনের পক্ষে আমাদের পক্ষে অবস্থান নিবে। এই প্রক্লেমেশনের বিরুদ্ধে দেশি বিদেশি যে ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকার একটি ব্যারেক মেরে দিয়েছে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সংহত রাখতে দ্রুত ঘোষণাপত্র তৈরি করবে অন্তর্বর্তী সরকার, যেখানে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতকে প্রাধান্য দেওয়া হবে। সোমবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জরুরি সংবাদ সম্মেলনে একথা জানান প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্যই প্রাণ দিয়েছেন হাজারো মানুষ। শহীদদের আকাঙ্ক্ষার দেশ গড়তে নির্বাচন প্রক্রিয়া ফেরানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নীলফামারীতে ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রাব্বানীর পরিবারকে ঘর উপহার প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। ক্রসফায়ারে 2014 সালে নিহত বিএনপি নেতা গোলাম রাব্বানীর পরিবারকে ঘর উপহার দিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নীলফামারীর লক্ষ্মীচাপ ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন তিনি। নিজের দেশ সম্পর্কে যা চিন্তা করে, পরে তার বক্তব্যে বলেন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় রাব্বানীর মতো প্রাণ দিয়েছেন হাজারো মানুষ। তাদের আকাঙ্ক্ষার দেশ গড়তে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তারেক রহমান। গোলাম রাব্বানীরা চেয়েছিল দেশে এমন একটি সিস্টেম দেশে থাকুক, এমন একটি ব্যবস্থা দেশে ধীরে ধীরে গড়ে উঠুক, যাতে করে আপনাদের সমস্যাগুলো, এলাকার মানুষের সমস্যা, সমগ্র দেশে গ্রামে গঞ্জে শহরে ছিটিয়ে থাকা হাজারো কোটি লক্ষ কোটি মানুষের যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে যাতে কিছু মানুষ কথা বলতে পারে। কিন্তু সেদিনকার সেই স্বৈরাচার গোলাম রাব্বানীদের কথা বলতে দেয়নি, গোলাম রাব্বানীদের কথা শুনতে চায়নি। এ কারণেই তারা হাজার হাজার গোলাম রাব্বানীকে হত্যা করেছে। গণতান্ত্রিক দেশ গড়তে নির্বাচনী ব্যবস্থায় ফেরার বিকল্প নেই বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ফ্যাসিবাদীদের মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। স্বৈরাচার এই দেশ থেকে বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে। যদিও স্বৈরাচারের প্রেতাত্মারা, অনেক সহযোগীরা এখনো এই দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে, তারা বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করছে। বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশকে
গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে। সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক, সেটি পৌরসভার নির্বাচন হোক, নির্বাচন প্রক্রিয়ার ভেতরে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। এই অনুষ্ঠানে তারেক রহমানের পক্ষে গোলাম রাব্বানীর পরিবারকে ঘরের চাবি তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, নীলফামারী। নির্বাচন পিছিয়ে দিয়ে ভিন্ন রূপে ক্ষমতায় থাকার চেষ্টা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার বিকেলে চট্টগ্রাম নগরীর সদরঘাটে জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি। আমির খসরু বলেন, অনেকেই ভোটের আগেই স্বৈরাচার হয়ে উঠছে, ভোট পিছিয়ে দেওয়ার চক্রান্ত চলছে, কিন্তু নির্বাচন দিতেই হবে। তিনি আরও বলেন, দেশে আর কোনো স্বৈরাচারকে রাষ্ট্র ক্ষমতা দখল করতে দেওয়া হবে না। ভোট পিছিয়ে দেবেন, বিলম্বিত করবেন, অন্য ষড়যন্ত্র করে ওই শেখ হাসিনা একভাবে স্বৈরাচার, আপনারা অন্যভাবে এইসব চেষ্টা করে লাভ হবে না। বহুরূপীর ভাব দিয়ে আর স্বৈরাচারকে আমরা এখানে থাকতে দেব না। ভোট দিতে হবে, নির্বাচন দিতে হবে। বাংলাদেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করবে। 1972 সাল থেকে জুলাই অভ্যুত্থান পর্যন্ত সব অপরাধের শ্বেতপত্র তৈরি করে প্রকাশের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার বিকেলে ঠাকুরগাঁওয়ে কর্মী সভায় ভারতের সমালোচনা করে তিনি বলেন, প্রায়ই সীমা লঙ্ঘন করছে প্রতিবেশী দেশটি। তারা যেন এ দেশে অশান্তির কারণ না হয়ে ওঠে হুঁশিয়ার করেন জামায়াতে আমির। পরিবর্তিত পরিস্থিতিতে দলকে চাঙ্গা করতে প্রায় প্রতিদিনই জেলা পর্যায়ে কর্মসূচিতে যোগ দিচ্ছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতারা। এরই অংশ হিসেবে সোমবার উত্তরের 2 জেলা সফর করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ঠাকুরগাঁওয়ে কর্মী সভায় 1972 সাল থেকে জুলাই অভ্যুত্থান পর্যন্ত সব অপরাধের শ্বেতপত্র তৈরি করে প্রকাশের দাবি জানান জামায়াতের আমির। কত হাজার পা হারিয়েছে, হাত হারিয়েছে, আল্লাহ ভালো জানেন, সেই হিসাব আমরা এখনো করতে পারি। নির্মমভাবে তাদের উপর আক্রোশ উঠানো হয়েছে। তারা তো ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হয়ে রাস্তায় নামেনি, তারা একটা অধিকার চেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছা তাদের একটি অধিকারের সাথে জনগণের সমস্ত অধিকারের জন্য তারা লড়াই শুরু করবে। আমরা চাই 72-এর 10 জানুয়ারি থেকে শুরু করে 24-এর, এখন নতুন করে আবার বলছি, 24-এর 5 আগস্ট পর্যন্ত, এমনকি আজকের দিন পর্যন্ত বাংলাদেশে এইরকম যতগুলো অঘটন ঘটেছে তার সুষ্ঠু তদন্ত হোক, তার শ্বেতপত্র জাতির সামনে প্রকাশ করা হোক। এ সময় ভারতের কড়া সমালোচনা করেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, প্রতিবেশী দেশ যেন অশান্তির কারণ না হয়ে ওঠে। আমরা চাই আমাদের প্রতিবেশীরা শান্তিতে থাকুন, আবার আমরা চাই তারাই যেন আমাদের অশান্তির কারণ না হয়, কিন্তু মাঝে মধ্যেই তারা বাউন্ডারি ক্রস করেন। বাংলাদেশের মসনদে কে বসবে, কে কার সাথে জোট বাঁধবে, কে সরকার গঠন করবে, তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেয়। আমরা আগামীতে আমাদের তরকারিতে আর কাউকে লবণ দিতে দেখতে চাই না। এর আগে দিনাজপুরে পথসভায় জামায়াত আমির বলেন, বাংলাদেশে মেজরিটি মাইনরিটির পার্থক্য নেই, সব ধর্মের মানুষই সমান। ওমর ফারুক, সময় সংবাদ। সহায়তা নয়, হত্যার বিচার চায় শহীদ পরিবার। সোমবার সকালে ঢাকায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের চেক হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেছেন সার্জিস আলম। জানান, গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দায়। এ সময় মামলা ও আইনি সহায়তায় 7 দিনের মধ্যে আলাদা সেল গঠন করা হবে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর অন্য উপদেষ্টারা বলেন, দেশের মাটিতেই হবে শেখ হাসিনার বিচার। মায়ের চোখে কষ্টের নোনা জল, জুলাই গণ অভ্যুত্থানে হারিয়েছেন বুকের ধন, তাই এই আহাজারি থামেনি এখনো। ঢাকায় শহীদদের পরিবারের কাছে অর্থ সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে এভাবে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। অভিযোগ করেন আইনি হয়রানির। হয়তো আমাকে ওরা শেষ করে দিয়ে যেতে পারে, কিন্তু আমার পরিবারটাকে আপনারা দেখবেন। যারা এই মায়ের সন্তানদের বুকে গুলি চালিয়েছে তারা পুলিশ না, তারা পুলিশ লীগ। এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দায় গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা। আমরা যদি অন্তত এই বিষয়ে নেগোসিয়েশনে যাই, ছাড় দেই,
সেটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কেউ হোক, আমরা কেউ হই, ফ্যাসিস্ট বিরোধী অন্য রাজনৈতিক দলের যে কেউ হোক, যদি আমরা এটা করি অবশ্যই আজকে হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, এই পাপের শাস্তি আমাদের ভোগ করতেই হবে। অনুষ্ঠানে সরকারের অবস্থান তুলে ধরেন উপদেষ্টারা, জানান দেশের মাটিতেই হবে শেখ হাসিনার বিচার, পাশাপাশি পুনর্বাসন করা হবে শহীদ পরিবারকে। হত্যাকারী খুনি হাসিনা এবং তার পুলিশ বাহিনী এবং যারা এটার সাথে জড়িত ছিল প্রত্যেকের বিচার করা। সরকারের পক্ষ থেকে আরও আর্থিক শহীদ পরিবারদের জন্য আর্থিক সহায়তা এবং যে চিকিৎসার জন্য আহতদের জন্য চিকিৎসা সহায়তার ব্যবস্থা। যার 2টা চোখ চলে গেছে, তার মানসিক অবস্থাটা কি, তাকে মানসিক শক্তি যোগান দেওয়া, তাকে একটা কাজ দেওয়া, এই সবগুলো কাজই করতে হবে। এ সময় আইন উপদেষ্টা জানান, আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে। জুলাই শহীদদের মামলা সহ আইনি সহায়তা দিতে 7 দিনের মধ্যে গঠন করা হবে আলাদা সেল। মানবতা বিরোধী অপরাধ, হত্যার অপরাধ, এই হত্যার অপরাধের বিচারের দাবি, বিচারের প্রত্যাশা, এটাকে নিয়ে ব্যবসা শুরু হয়েছে আমাদের সমাজে। এদেরকে আমরা চিহ্নিত করব, অবশ্যই তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। ঢাকার 77 শহীদ পরিবারকে আর্থিক সহায়তার চেক তুলে দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত এবং 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান তারা। প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপকালে শহীদ পরিবারের সদস্যরা তাদের দুঃখ, দুর্দশা ও সদ্য ক্ষমতাচ্যুত সরকার কিভাবে তাদের উপর মানসিক নিপীড়ন ও হয়রানি করেছে সেসবের বর্ণনা দেন। জানান, বিচারের দাবি জানাতে গেলে তাদের উপর নির্মম নিপীড়ন করা হতো। শহীদ পরিবারের সদস্যরা বলেন, ঢাকা সেনানিবাসে শহীদ সেনা পরিবারকে পুনর্বাসনের প্রচার চালালেও কাউকেই বাসা বরাদ্দ দেওয়া হয়নি। এত বছরেও পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত না হওয়ার বিস্ময় প্রকাশ করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সরকার বা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসে আগামী নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী চলে জানিয়ে সিইসি বলেন, 5 আগস্টের পরে ভোটের ব্যাপারে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রাম সার্কিট হাউসে বিভিন্ন স্তরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার সকালে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী চলে। কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এটা রাজনৈতিক সিদ্ধান্ত। সরকার কিংবা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে, তাদের রেজিস্ট্রেশন তারা আমরা বাদে করতে পারি না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এই দুইটার একটা হইতে হবে এবং যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নিব না। আমরা সংবিধান অনুযায়ী চলি, অন্য কারণ নির্দেশনায় চলি না। সংবিধানে যেটা বলবে সেটা আমরা পালন করি। সুষ্ঠু নির্বাচন করতে কমিশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিগত সময়ে অনেক ভুয়া ভোটার হয়েছে। নির্বাচনে ভোট দিতে না পারায় অনাস্থার কারণে অনেকে ভোটার হয়নি। সবকিছু মিলিয়ে নতুনভাবে ভোটার হালনাগাদ শুরু হবে, যা আগামী 6 মাসের মধ্যে শেষ করা হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে জাতীয় ঐক্যের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন সিইসি। এবার আগের মতো ভোট হবে না, সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা আমাদের নিবেদিত থাকবে, একদম সর্বোচ্চ চেষ্টা। রাজনৈতিক দল তো আমাদের সাথে থাকার কথা, তারা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের দাবি ছিল, মূল দাবি ছিল একটা ফ্রি ফেয়ার ইলেকশন, ভোটের অধিকার। আমরা সেই কাজটা করিতে চাই। সভায় ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা দিক নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এস আলম গ্রুপের 8 প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে বিএফআইইউকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।
সোমবার পাঠানো চিঠিতে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে $1 বিলিয়ন পাচারের অভিযোগ অনুসন্ধান চলছে। এ অবস্থায় এস আলম গ্রুপের 8 প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংক হিসাব থেকে যে কোনো সময় অর্থ স্থানান্তর হতে পারে। তাই বিভিন্ন তফসিলি ব্যাংকে পরিচালিত হিসাবগুলো ফ্রিজ করা প্রয়োজন। শেখ হাসিনাকে প্রধান আসামি করে 9 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের লিখিত অভিযোগ জমা দিলেন মাইকেল চাকমা। সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ জমা দেন তিনি। গুমের সময় যে গামছা দিয়ে তার হাত বাঁধা হয়েছিল সেটিও প্রসিকিউশনে জমা দিয়েছেন এই ইউপিডিএফ নেতা। অভিযোগ প্রসঙ্গে মাইকেল চাকমা বলেন, 5 বছর 4 মাস তিনি গুম ছিলেন। 2013 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাগড়াছড়ির সফরের সময় অবরোধ করেন ইউপিডিএফ। এই ঘটনায় তখন অবরোধকারীদের দেখে নেয়ার হুমকি দেন শেখ হাসিনা। এছাড়া শান্তি চুক্তির বিরোধিতাও করায় গুম হওয়ার পর তাকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তার আশঙ্কা, এসব ঘটনায় তাকে গুম করা হয়েছিল। এজন্যই শেখ হাসিনাকে গুমের ঘটনায় প্রধান আসামি করা হয়েছে। কক্সবাজারের টেকনাফে বন বিভাগে কাজ করার সময় 19 জন শ্রমিককে অপহরণ করা হয়েছে, যাদের মধ্যে রোহিঙ্গা সহ স্থানীয় বাসিন্দা রয়েছেন। মুক্তিপণ না দিলে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তাদের স্বজনরা। অপহৃতদের উদ্ধারে পাহাড়ে অভিযান চলছে বলে জানিয়েছে প্রশাসন। কক্সবাজারের টেকনাফের 27 নম্বর রোহিঙ্গা ক্যাম্প প্রতিদিনের মতো সোমবার সকালেও জাদিমুরা পাহাড়ে বন বিভাগের কাজ করতে যায় স্থানীয় ও রোহিঙ্গা শ্রমিকরা। কয়েক ঘন্টা পর 2 শ্রমিক পাহাড় থেকে ফিরে এসে স্বজনদের জানান অপহরণ করা হয়েছে অন্য শ্রমিকদের। তবে কতজন অপহরণের শিকার হয়েছেন তা নির্দিষ্ট করে বলতে পারছেন না কেউ। এদিকে অপহৃতদের পরিবারের মোবাইলে কল দিয়ে মুক্তিপণ দাবি করছেন অপহরণকারীরা। খবর পেয়ে তাদের উদ্ধারে পাহাড়ে অভিযান চালাচ্ছে পুলিশ, এপিবিএন। আর 27 কে আমার 13 জন, 26 কে আমার 1 জন, তাহলে আর গ্রাম আসলে 4 জন মোটামুটি। 17 জন বন বিভাগের যারা কাজ করছিল বন শ্রমিক তাদেরকে অপহরণ হয়েছে বলে শুনেছি। এখন সেখানে উদ্ধার অভিযানে এপিবিএন, পুলিশ, আমাদের রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ সহ ওইখানে এখন অভিযান চলছে। গত 1 বছরে টেকনাফ থেকে 150 জনকে অপহরণের ঘটনা ঘটেছে। তার মধ্যে 91 জন স্থানীয় এবং 59 জন রোহিঙ্গা নাগরিক। আজ সকালে 19 জন শ্রমিক এই পাহাড়ে জঙ্গল পরিষ্কারের জন্য আসছিল, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো হদিস মেলেনি। তবে তাদের উদ্ধারে কার্যক্রম চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করে নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলছে শেষ সময়ের প্রস্তুতি। টাইমস স্কয়ারের সামনে জড়ো হয়েছেন শত শত দর্শনার্থী ও পর্যটক। রঙিন কাগজ ছড়িয়ে দেয়া হচ্ছে আকাশে। বিলবোর্ডে লেখা উঠেছে নিউ ইয়ার্স ইভ টাইম স্কয়ার 2025। খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করে নেয়ার অংশ হিসেবে নানা আয়োজন চলছে নিউ ইয়র্কে। শেষ সময়ের প্রস্তুতি দেখছেন উপস্থিত অনেকে। মুহূর্ত ধরে রাখতে নিজেকে ক্যামেরা বন্দি করছেন অনেকে। দোরগোড়ায় কড়া নাড়ছে নতুন বছর 2025। স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের টাইম স্কয়ারে ভিড় করেন শত শত দর্শনার্থী। নতুন বছরের বল ড্রপ অনুষ্ঠানের প্রস্তুতি নেন তারা। বল ড্রপ অনুষ্ঠানে পর্যটক ও স্থানীয়রা নতুন বছরের জন্য তাদের ইচ্ছাগুলো রঙিন কাগজের টুকরোর ভেতর লিখে কনফিটের সঙ্গে মিশিয়ে দেন, যা নববর্ষ উদযাপনের সময় একসঙ্গে ছাড়া হবে। টাইম স্কয়ারের কর্মকর্তাদের সঙ্গে শিশুদেরকেও অংশগ্রহণ করতে দেখা যায়। প্রতি বছরের মতো এবারও বেশ জাঁকজমকপূর্ণ করে টাইম স্কয়ারে হতে চলেছে নতুন বছরকে বরণ অনুষ্ঠান। হাজার হাজার মানুষ একসঙ্গে জায়গাটিতে জড়ো হয়ে স্বাগত জানাবেন 2025 সালকে। এবারের আয়োজন কেমন হতে চলেছে তারই যেন এক ঝলক দেখা মিলল এই প্রস্তুতি অনুষ্ঠানে। অর্জিতা শেজিন, সময় সংবাদ। রাজধানীর বাংলা মোটরে জরুরি বৈঠক শেষে ব্রিফিং করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সরাসরি যাচ্ছে সেখানে।
আচ্ছা, ওই কাগজটা ছবি তুলে পাঠাইতে এত সময় লাগতেছে কেন? কাগজটা ছবি তুলে পাঠান, দেরি করা লাগবে না। ওই ছবিটা যেটা ড্রাফট করছেন ওইটাই দেন, ছবি তুলে পাঠান। আচ্ছা, আসছে। ওইটার মধ্যে কিছু আগে হচ্ছে নিজে এখানে মোবাইল দেখে বলবো না, আগে নিজে পড়ে না, বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ভালো করে পড়ে আপনি কথা বলেন, দেখতে পাচ্ছি কিনা বলবো। হ্যাঁ, ঠিক আছে। ইন্ট্রোডাকশন করুন। হ্যাঁ, বলুন। ইন্ট্রোডাকশন আচ্ছা, আমরা শুরু করছি। হ্যাঁ ভাই, আমরা একটু শুরু করি। আমাদের আচ্ছা, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটির মাধ্যমে বা প্ল্যাটফর্মের উপরে বাংলাদেশে এই একটি অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই প্ল্যাটফর্মের ডাকে আসলে আমাদের যে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন, এটির আমাদের আজকে অর্থাৎ আমাদের 31শে ডিসেম্বর 3টায় শহীদ মিনারে এই ঘোষণাপত্রটি আসলে আমাদের আসার কথা ছিল। কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের জায়গা থেকে যে জিনিসটি দেখেছি যে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার তার জায়গা থেকে পুরো বাংলাদেশকে একটি ঐক্যবদ্ধ জায়গায় এনে সেই দায়িত্বটি নিয়ে এবং এই অভ্যুত্থানের যে ডিমান্ড, সেই ডিমান্ডটিকে ধারণ করে সকল যারা বিভিন্ন ফ্যাসিস্ট বিরোধী শক্তি ছিল এবং বাংলাদেশের যারা এই অভ্যুত্থানের সাথে সম্পর্কিত রাজনৈতিক দল থেকে শুরু করে সকলকে, ইভেন যারা স্টেট মেকানিজমের সাথে সম্পৃক্ত যারা রয়েছে, সকলকে ঐক্যবদ্ধ একটি জায়গায় এনে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের পক্ষ থেকে এই জিনিসটি অনুভব করেছে যে রাষ্ট্রের পক্ষ থেকে এই যে ঘোষণাপত্রটি, আমাদের এই জুলাই অভ্যুত্থানের এই ঘোষণাপত্রটি আসা উচিত এবং এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে যাওয়া উচিত। তো আমাদের জায়গা থেকে আমাদের যে জিনিসটি মনে হয়েছে সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের চেয়ে রাষ্ট্র যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন এই অভ্যুত্থানে ঐক্যের প্রতীক হিসেবে ছিল, একইভাবে রাষ্ট্র এবং অন্তর্বর্তীকালীন সরকার সকল স্টেক হোল্ডারগুলোকে একটি ঐক্যের মধ্যে এনে যদি আমাদের এই প্রোক্লেমেশন সেটিকে বাস্তবায়ন করে এবং সেটি আমাদের সংবিধানের প্রিএম্বল হিসেবে অন্তর্ভুক্ত হয়, তখন এটির যে স্থায়িত্ব, এটির ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে অ্যাকসেপ্টেন্স এবং এটির যে সাস্টেইনেবিলিটি সেটি একদম স্থায়ী হয়। এবং আমরা সেই জায়গা থেকে মনে করি যে আমাদের অবশ্যই এই বিষয়টিকে স্বাগত জানানো উচিত। কিন্তু আমাদের জায়গা থেকে আমাদের যে 31 ডিসেম্বরের যে আমাদের শহীদ মিনারে 3টায় যে আমাদের প্রোগ্রামটি ছিল, এই প্রোগ্রামটি নিয়ে এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল তার বক্তব্য উপস্থাপন করবেন। জুলাই আগস্টে সংগঠিত গণ অভ্যুত্থানে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আবির্ভূত জন আকাঙ্ক্ষা তথা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের প্রতিশ্রুতির ভিত্তিতে নতুন বাংলাদেশ এক ঐতিহাসিক পটভূমিতে আবির্ভূত হয়েছে। হাজারো শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগের স্বীকৃতি ও জন আকাঙ্ক্ষার দলিল স্বরূপ জুলাইয়ের ঘোষণাপত্র অত্যাবশ্যক ছিল। এই ঘোষণাপত্র প্রণয়নের ঐতিহাসিক দায় জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর বর্তায়। নানা প্রতিকূলতা সত্ত্বেও আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে এই ঐতিহাসিক ঘোষণাপত্র প্রণয়ন ও ঘোষণার দায়িত্ব গ্রহণ করেছি। আমাদের উদ্যোগের ধারাবাহিকতায় বাংলাদেশের আপামর ছাত্র জনতার মধ্যে স্বতঃস্ফূর্ত ইতিবাচক সাড়া সঞ্চারিত হয়েছে। এমত অবস্থায় ছাত্র জনতার আহ্বানে রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্র জনতা এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে।
এরই ধারাবাহিকতায় আজ 31শে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা যে উদ্দীপনায় সংগঠিত হয়েছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে আগামীকালের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। বার্তা প্রেরক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 31 ডিসেম্বর বিকাল 3টায় শহীদ মিনার। জি আজকে আচ্ছা, যে মানুষজন আসছে তাদের যে ঘোষণাপত্রের কথা আপনারা বলেছেন, সেই ঘোষণাপত্রে সরকার কত তারিখের মধ্যে সরকার প্রকাশ করবে, এবং সেখানে আপনারা যেটা বলেছেন যে মুজিববাদী সংবিধানের কবর দিতে আপনারা চান, ওই বিষয়টার রিফ্লেকশন কতটা হবে? আমরা গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল পক্ষ মতের নিজস্ব প্রস্তাবনা থাকতে পারে, নিজস্ব মতামত থাকতে পারে, আমাদের আছে, আরও অনেকের থাকতে পারে। যেহেতু নেতৃত্ব দানকারী হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি মঞ্চ হিসেবে, আন্দোলনের মঞ্চ হিসেবে আবির্ভূত হয়েছে, তাই আমরাই এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগটি নিয়েছি। তার পরিপ্রেক্ষিতে ঘোষণাপত্র যেহেতু রাজনৈতিকভাবে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকলকে এখানে অংশগ্রহণ থাকতে হবে এবং সরকারের পক্ষ থেকে হতে হবে, সেটা আমরা আদায় করতে পেরেছি, অর্থাৎ শেষ পর্যন্ত তা হচ্ছে। আমরা যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি সকলে বিপ্লবী হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছি। সেই জায়গা থেকে আমরা আগামীকালকে মার্চ ফর ইউনিটি ঘোষণা করেছি। আমরা সবাই ঐক্যবদ্ধ হব আমাদের যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে। জি, এটা আগামীকালকে আমরা শহীদ মিনারে বেলায়েত ভাই, আমরা কালকে আমাদের মিনার থেকে বাকি যে কার্যক্রম, যে বিষয়গুলো আমরা শহীদ মিনার থেকে দ্বন্দ্ব হয়েছে সমন্বয়কদের মধ্যে, এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে কোথায় আপনি কাকে এখানে দেখছেন না? ভাই একটা জিনিস শুধু আপনাদেরকে বলি, এই প্ল্যাটফর্মের সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা বিষয়ের পক্ষে বিপক্ষে যুক্তি দেওয়া হয়, মতামত দেওয়া হয়, ডিসকাশন হয়, কিন্তু যখন যৌক্তিকতার ভিত্তিতে অধিকাংশের মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেওয়া হয়, আমরা সকলেই সেই সিদ্ধান্তে সবসময় একমত থাকি। ওকে ভাই, ধন্যবাদ। কালকে আপনাদের সাথে দেখা হবে। কালকে ভিডিওতে দেখা হচ্ছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ ভাই সবাইকে। প্রেস রিলিজ দিয়ে দেন। এটা ভাই, এটা আমাদের ছিলেন না ভাই, ছিলেন এই যে ছবি তুলাই দিয়ে দিন। ছবি তুলেন ভাই, আমার হাতে দেন, ছবি তুলেন ভাই। বাংলা ভোটারে জরুরি বৈঠক শেষে ব্রিফিং করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করতে প্রস্তুত ইতালি। দিনটি উদযাপনে রাজধানী রোমে সরকারিভাবে আতশবাজি ফোটানো ছাড়াও কনসার্টের আয়োজন করে এবারও। প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা নতুন বছর তাদের আরও ভালো যাবে। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। বড়দিনের পর ইতালীয়রা খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করতে নানা প্রস্তুতি গ্রহণ করেছে। সরকারিভাবে বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জা ছাড়াও মঙ্গলবার মধ্যরাতে ঐতিহাসিক কোলোসিয়ামে আতশবাজি ফুটানোর মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাবে। রোম ক্যাপিটাল সরকারিভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এবারও রোমের প্রাণকেন্দ্র ফোরি ইম্পেরিয়াল চত্বরে বিশাল কনসার্টের আয়োজন করা হয়েছে। 31 ডিসেম্বর সন্ধ্যা থেকে এ কনসার্ট শুরু হবে। প্রতি বছরের মতো এবারও নানা ইভেন্টের আয়োজন থাকছে নতুন বছরকে বরণ করতে। ইতালীয়দের চাওয়া 2025 সাল হবে যুদ্ধ বিগ্রহ মুক্ত শান্তির বিশ্ব। প্রবাসী বাংলাদেশিদেরও প্রত্যাশা তেমনটি। নতুন বছরে আমার প্রত্যাশা বিশ্বব্যাপী চলমান যুদ্ধ বন্ধ হোক, আর এ কারণে দায়িত্বশীলদের হৃদয় দিয়ে কাজ করতে হবে। নতুন বছরে সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা রাখি যে 2025 সাল আমাদের জন্য অবশ্যই ভালো হবে। 2025 সালে যেন আর যুদ্ধ, মারামারি, হানাহানি যেন না থাকে, পৃথিবীটা শান্তিময় হয়, এই আশা ব্যক্ত করি। গেল 24 ডিসেম্বর থেকে শুরু হয়েছে খ্রিস্ট ধর্মের জুবিলি। নতুন বছরকে বরণ করার পাশাপাশি এই জুবিলিও উপভোগ করছেন বিপুল সংখ্যক পর্যটক। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। 31st নাইট ঘিরে পাকিস্তানের করাচিতে 144 ধারা জারি করা হয়েছে। সব ধরনের আতশবাজি, ফাঁকা গুলি ছোড়া নিষিদ্ধ করেছে পুলিশ।
রোববার এক বিবৃতিতে করাচির পুলিশ কমিশনার জানান, শহরের নাগরিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে 2 দিনের জন্য 144 ধারা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতীতে খ্রিস্টীয় নতুন বছর উদযাপন ঘিরে আতশবাজি ও ফাঁকা গুলির ঘটনায় আহত হয়েছেন অনেক মানুষ বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। 31 ডিসেম্বর শুরু হয়ে 1 জানুয়ারি রাত 12টা পর্যন্ত শহরটিতে 144 ধারা জারি থাকবে। নজিরবিহীন অব্যবস্থাপনায় শুরু হলো বিপিএল-এর 11তম আসর। টিকিট না পেয়ে স্টেডিয়ামের মূল ফটক ভেঙে দেন ক্ষুব্ধ সমর্থকরা। আটকে দেওয়া হয় টিম বাস ও ক্রিকেটারদের গাড়ি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সেনাবাহিনীর সদস্যরা। টিকিট নিয়ে অব্যবস্থাপনায় সমর্থকদের অভিযোগের তীর ক্রিকেট বোর্ডের দিকে। কোনো সিনেমার দৃশ্য নয়, হোম অফ ক্রিকেটে এভাবেই ক্ষোভ প্রকাশ বিক্ষুব্ধ ক্রিকেট প্রেমীদের। এগারোতম আসর শুরুর আগে এমন বিপত্তি স্টেডিয়ামের মূল গেটে। আটকে দেয়া হয় রাজশাহীর টিম বাস। মেহেদী হাসান মিরাজের গাড়িও পড়ে বাধার মুখে। টিকিট নিয়ে লঙ্কা কাণ্ডের কারণ বিসিবির নতুন নিয়ম। টিকিট বুথে টিকিট নেই, নির্ধারিত ব্যাংক থেকে সংগ্রহ করতে হবে টিকিট। তবে সেখানেও দীর্ঘ লাইন, কেউ 5 কেউ বা 7 ঘন্টা, কারো অপেক্ষা আরো বেশি। তাও টিকিটের দেখা মেলে না। এই টিকিটের ব্যবস্থা রাখা হলেও তা বিভ্রান্তি বাড়িয়েছে আরো। টিকিট পাবলিশ হওয়ার সাথে সাথে অনলাইন ঢুকার দেখি সার্ভার ডাউন। আজকে সকালে অনলাইন করে ট্রাই করছি, সোল্ড আউট হয়ে গেছে। অনলাইনে করার চেষ্টা করছি ভাই, অনলাইনে মনে করেন যে অনলাইনে আপনার ওয়েবসাইটে করে দিচ্ছে বিসিবি, মানে ওখানে ঢোকা যাচ্ছে না ভাই। অনলাইনে কাছে আবার কি জায়গা থেকে টিকিট নেওয়া লাগে পয়সা, তাহলে অনলাইনে কাটে লাভ হলো কিটা। সকাল 10টায় শুরুর কথা থাকলেও টিকিট বিক্রি শুরু হয়েছে 1.5 ঘন্টা পরে। এরপরেই হুট করে গায়েব 200 ও 300 টাকার টিকিট। 10টা আসছি, তারা বলে 11টা দিবে, তাও 200 টাকার টিকিটটা নাই। তারা বলতেছে কালকে নাকি দিচ্ছে, অথচ কিন্তু আমরা কালকে পাই নাই। আমরা যে পরিমাণ কষ্ট করেছি, আমরা মানে স্বর্ণ হরিণ পেতে এত কষ্ট হয় না। 200 টাকা 300 টাকার টিকিট, কোনো ধরনের টিকিট পাওয়া যাচ্ছে না। এখানে সর্বনিম্ন টিকিটের কথা বলতেছে 575 টাকা। এটা কেন? ব্ল্যাকাররা 200 টাকার টিকিট 1500 1400 করে বিক্রি করতেছে। 50% ছাত্র 575 টাকা দিয়ে কি ছাত্ররা টিকিট দেখার কোনো যুক্তি আছে? যদিও সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে হারিয়ে যাওয়ার টিকিট আবারও ফেরে ব্যাংক বুথে। কর্তৃপক্ষ দায় চাপিয়েছে বোর্ডের ওপর। যদিও বিসিবির তরফ থেকে টিকিট নিয়ে এমন লঙ্কাকাণ্ডের কোনো মন্তব্য পাওয়া যায়নি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বিপিএল-এর টিকিট নিয়ে দর্শকদের ভোগান্তির জন্য ক্ষমা চাইলেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। এই ইস্যুতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান তার। 2-1 দিনের মধ্যেই অবস্থার উন্নতির প্রতিশ্রুতিও বিসিবি বসের কণ্ঠে। তবে টুর্নামেন্ট নিয়ে দর্শক উন্মাদনায় খুশি ফারুক আহমেদ। বিশ্বকাপ সহ এর চাইতেও বড় বড় টুর্নামেন্টের স্বাগতিক হয়েছে বিসিবি, কিন্তু এমন দৃশ্য এর আগে কেউ কখনো দেখেছে কিনা সে উত্তর মেলাতে খুলতে হবে স্মৃতির ঝাঁপি। একটা টিকিটের জন্য বিশৃঙ্খলার টিম বাস আটকে দেয়া, ঘটেছে গেট ভেঙে ফেলার মতো ঘটনা। টিকিট নিয়ে সমন্বয়হীনতায় খেপেছেন দর্শকরা। বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে বোর্ডেরও, তাই তো সমর্থকদের কাছে সভাপতির দুঃখ প্রকাশ। যেহেতু আমাদের অনলাইনে এখনো অভ্যস্ত হই নাই, একটা নতুন সিস্টেম, এই জন্য দর্শকদের কাছে আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। আপনাদের যে ভোগান্তিটা প্রথম 2-3 দিন হবে, সেটা কিন্তু খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। আমাদের অনলাইন প্রথম দিন কিছু ওই সার্ভারের প্রবলেম ছিল, ন্যাশনাল আইডি কিছু ইস্যু ছিল, এই জন্য অনলাইনে কাটতে পারিনি, এই জন্য বুথগুলোতে বেশি মানুষ দেখা গেছে। তবে এত উন্মাদনায় মন্দেরও নাকি ভালো চোখে পড়েছে বিসিবি সভাপতির। দর্শকদের আগ্রহী হিসেবে বলছেন তাদের সফলতার কথা। আমি মনে করতে পারি না যে বিপিএলের প্রথম দিনে এত দর্শক আমরা আগে কখনো দেখেছি। আর টিকেটের যে উন্মাদনা আপনি জানেন যে এখানে, তবে এখানে অনেক কিছু আছে যেগুলো আরও ইমপ্রুভ করা যায়। আপনি যখন কোনো একটা কাজ করবেন, ওই কাজের থেকে যদি কোনো ফিডব্যাক আর যেটা আশা করেন যদি কাছাকাছি আসেন, তাহলে আপনি এটা স্বাভাবিকভাবে আপনাকে অনেক আনন্দ দেবে। যেই হাইপ বা যেটা আমরা বলি যে বিপিএল উত্তেজনাটা আমরা মনে হয় দর্শকদের মধ্যে কিছুটা হলো গিয়ে আপনার ঢুকাতে পেরেছি। ঢাকা শহর আমাদের অত্যন্ত জনবহুল একটা শহর। এই শহরে কিন্তু আপনার অনেক মানুষ বাস করি। আমাদের কিন্তু স্টেডিয়ামের ক্যাপাসিটি মাত্র আপনার 24 না 25,000। তার মধ্যে থেকে বলেছিলাম কিছু টিকিট আমাদের বিভিন্ন এজেন্সিতে দিতে হয়। এছাড়া টিকিটের সব যে খেলা দেখতে ইচ্ছুক তারা একটু আগে টিকিটটা সংগ্রহ করবেন। সঙ্গে অনলাইনে টিকিট কাটলে প্রতি ম্যাচে একজন ভাগ্যবান দর্শকের জন্য বিশেষ উপহারের ঘোষণাও দেন ফারুক আহমেদ।
মাহবুব ইমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পূর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে জুলাই বিপ্লব ঘোষণাপত্র কর্মসূচি। জরুরি বৈঠক শেষে বৈষম্য বিরোধীরা জাতীয় ঐক্যের ভিত্তিতে ঘোষণাপত্র তৈরি করবে সরকার, জানালেন প্রেস সচিব। নির্বাচন পিছিয়ে দিয়ে ভিন্ন রূপে ক্ষমতায় থাকার চেষ্টা সহ্য করা হবে না, আমির খসরুর হুঁশিয়ারি। শহীদদের আকাঙ্ক্ষা দেশ গড়তে নির্বাচন প্রক্রিয়া ফেরানোর আহ্বান তারেক রহমানের। এবং সরকার বা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই, জানালেন সিইসি। স্বচ্ছ ভোট করতে ঐক্যবদ্ধ সব দল। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়ের।